যে শেখ মুজিব দেশ স্বাধীন করল, দেশ মধ্যে কিছুই করে নাই। সব মুক্তিযোদ্ধা কিন্তু শেখ মুজিবের কথা চলে নাই। 15 বছর শেখ হাসিনার সময় ইন্ডিয়া মনে করলো যে আমরা তো স্বাধীন করে দিয়েছি। জিয়াউর রহমানের নেতৃত্বে, ওসমানীর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, কিন্তু আমরা ইন্ডিয়াতে যে বুঝতে পেরেছি এটা একটা ষড়যন্ত্র। সাধারণ মানুষ কি গুম করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে। মানুষের কণ্ঠস্বর, আমি মেজর জিয়া বলছি, মেজর জিয়া, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। খুব লুকাইয়ে রেখেছিল এই দেশের সাম্য স্বাধীনতা, যাতে ওরা না বুঝতে পারে। ভারতের ক্যাম্প ইনচার্জটা ছিল বাঙালি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সব প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। একই সাথে আজকের যে দিনটি, এটি হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানুষ রয়েছে, জনগণ রয়েছে দেশে কিংবা প্রবাসে, যে যেখানেই রয়েছেন তাদের জন্য অত্যন্ত গর্বের একটি দিন। কারণ এ দেশ আমরা আজকের এই দিনে আমরা পেয়েছিলাম সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, অগণন মানুষের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা পেয়েছিলাম একটি লাল সবুজের পতাকা, একটি স্বাধীন ভূখণ্ড। আমার দেশ, আমার গর্ব। আজকের এই দিনে এজন্য সেই ৭১-এ আত্মত্যাগকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং প্রত্যেক সেই মুক্তির সংগ্রামে অংশ নেওয়া প্রত্যেকের প্রতি সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধাও জানিয়ে শুরু করছি আজকের মাই টিভি সংলাপ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন বীর মুক্তিযোদ্ধা, পরিচয় দিয়ে করিয়ে দিচ্ছি তাদের সাথে। আমার ডান পাশে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং বাম পাশে রয়েছেন আরেকজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা হারুনা রশিদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকের শিরোনাম দিয়েছি দাম দিয়ে কিনেছি বাংলা। ৫৪ বছরের যুবক বাংলাদেশ হাঁটি হাঁটি পাপা করে সেই ৭১, ৭০ দশক, ৮০ দশক, ৯০ দশক গেল। এর মাঝে যারা যুবক, তরতাজা তরুণ যুবক ছিল, যারা অংশ নিয়েছিল দেশ মাতৃকা উদ্ধারের জন্যে, তারা কিন্তু আজকে প্রবীণের কাতারে। হয়তো কিছুদিন পরে সেই গর্বিত মানুষগুলোকে, আমাদের অহম হাজার বছরের শ্রেষ্ঠ যারা সন্তান, তাদেরকে আমরা হারিয়ে ফেলবো। আজকে তেমন দুজন মানুষ আমরা পেয়েছি, তাদের সাথে আমরা আজকে কথা বলবো। প্রথমেই ইশতিয়াক আজিজ উলফাত, আপনার কাছ থেকে একটু জানতে চাই, তা হচ্ছে দাম দিয়ে কিনেছি বাংলা। যদিও বাংলাদেশের অভ্যুদয় কেন স্বাধীন হয়েছিল এগুলো আমরা অনেক সময় পড়ি, এগুলো আসলে পুরনো তো কোনো দিন হবে না, প্রতিনিয়তই প্রজন্মের জন্য বলতে হবে। কিন্তু আজকে একটু উল্টো দিক দিয়ে শুরু করি সেটি হচ্ছে আমরা দাম দিয়ে বাংলা কিনেছি, আমরা অগণন মানুষের রক্ত দিয়ে, অগণন মা বোনের ইজ্জত দিয়ে, কিন্তু সেখানে পার্শ্ববর্তী দেশের একটি প্রশ্ন বারবারই ওঠে, যারা আমাদের সহযোগিতা করেছিলেন পার্শ্ববর্তী দেশ, আজকেও ঠিক গত বছরের মতো দেখলাম যে পার্শ্ববর্তী দেশের সরকার প্রধান তাদের বিজয় বলেছেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা, সেই ভারতীয় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, বিজয়টাকে তাদের বলছেন। কেন এটা বলছেন? এই বিজয় আমরা তো দাম দিয়ে কিনেছি, তারা সহযোগী ছিলেন, বিজয়টা একমাত্র আমাদেরকে এই যে বাহবা দেয়া, স্যালুট দেয়া, সেটি তারা দিতে কার্পণ্য কেন করছেন, একটু যদি ব্যাখ্যা করেন। আমি ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, যে বীরাঙ্গনারা তাদের সম্ভ্রম হারিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে, এবং আমাদের বাংলাদেশের এই ৭.৫ কোটি মানুষ ৭১-এর যারা কিছু কুলাঙ্গার ছাড়া সবাই তারা যুদ্ধে লিপ্ত ছিল, আমাদেরকে সাহায্য করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে, তাদের ধন্যবাদ জানিয়ে আজকে বিজয়ের শুভেচ্ছা তাদের কাছে পৌঁছে দেওয়ার কথা বলে আমার বক্তব্য শুরু করছি। মার্চ মাসের ২৫ তারিখের রাত্রে পাকিস্তানিদের বর্বরতা, তাদের অপারেশন সার্চলাইটের পরে তারা নির্বিচারে, নিরপরাধ, নিরস্ত্র বাংলাদেশের উপরে যে হামলাটা চালালো, এবং মার্চ মাস ধরে যেই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ছিল, তার কারণ ১৯৭০ সালের যে নির্বাচনটা, সেখানে হেরে গিয়ে পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর করবে না, যারা জিতেছে তাদেরকে ক্ষমতা সরকার গঠন করতে দেবে না। দেখেন, আই হ্যাভ এ লট অফ ফেইথ, অনেক আমার
ইয়ে আছে বাংলাদেশি বাঙালি মানুষদের উপর। একজন বলেছিল হোয়াট ইন্ডিয়া থিংস টুডে টুমরো দ্য বেঙ্গলিজ থিঙ্ক টুডে, এরম একটা কথা। তো আমরা কিন্তু 70 ইলেকশন নির্বাচন আমরা ঠিক জায়গায় ভোট দিয়েছিলাম যে পাকিস্তানিরা আমাদের শোষণ করে নিয়ে যাচ্ছে, আমাদের সব কিছু আমাদেরকে ইনসাল্ট করছে, আমাদের যোগ্য প্রাপ্য আমাদের দিচ্ছে না। সেইটা খুব সুন্দরভাবেই শেখ মুজিবুর রহমান এটার সুযোগটা নিয়ে রাজনীতিটা করেছিল এবং সঠিক রাজনীতি করেছিল। তো সেটা উইচ লেড আলটিমেটলি টু 71। এই সমস্ত গল্প আমরা জানি। শেখ মুজিবুর রহমান 25 তারিখ রাত্রে চলে গেলেন পাকিস্তান, আমাদেরকে রেখে গেলেন একটা উত্তপ্ত পরিস্থিতিতে। গুলি হলো, বাঙালিরা মরল ওই দিন রাত্রে। 26 তারিখ কারফিউর মধ্যে দিয়ে গেল। 27 তারিখ সকালে 2 ঘন্টার জন্য কারফিউ তোলা হয়েছিল। সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম ঢাকা শহরের অবস্থা দেখতে। আমার বাসা পুরান ঢাকায়, ইত্তেফাক অফিসের পাশে, ওই কমলাপুর রেলওয়ে স্টেশনে খুব কাছে এবং সদরঘাটও খুব কাছে। তো সাঁকারিপট্টিতে গিয়ে দেখলাম কি হত্যাযজ্ঞ চালিয়েছে। আমাদের বাড়ি, পাশের বাড়ি ইত্তেফাক অফিসে, সেখানে বোমবার্ডমেন্ট করলো, আকাশ পর্যন্ত আগুন উঠলো এবং 25-26 জন মানুষ সেখানে মারা গেল। তো সেই সব লাশ দেখে তখনই আমার মনে হয়েছে এখন আমার বাংলাদেশ নেই। কিভাবে আমরা বাংলাদেশ হবে, কোন যুদ্ধের মাধ্যমে, কোন ইয়ের মাধ্যমে, সেটা কোনো ক্লিয়ার ছিল না। কিন্তু 27 তারিখে এসে ঘরে ফিরে এসে যখন রেডিওটা খুললাম তখন একটা আওয়াজ পেলাম, একটা 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 ধ্বনি, একটা মানুষের কণ্ঠস্বর। আমি মেজর জিয়া বলছি, মেজর জিয়া, আই হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অ্যান্ড উই উইল ফাইট দিস অকুপেশন ফোর্সেস টু দ্য লাস্ট। তা আমরা একটা যুদ্ধে যাওয়ার একটা ঠিকানা পেলাম আমরা, এবং আমরা 4 ভাই ছিলাম, 4 ভাই আমরা ঘর থেকে বেরিয়ে গেলাম যুদ্ধের জন্য, যুদ্ধের খোঁজে। আমি ওইসব গল্পে যাব না। আপনি যে আজকের এই অনেক দাম দিয়ে কিনেছি বাংলাদেশ, আমরা বাংলাদেশকে রক্ত দিয়ে কিনেছি, উই বট ইট উইথ ব্লাড। আমরা ভুটান না, আমরা সিকিম না, আমরা বাংলাদেশ। মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ, ভারত এটা সুযোগ নিয়েছে। ভারত চেয়েছিল পাকিস্তানকে ভাঙতে। 3টা ফ্রন্টে যুদ্ধ করার শক্তি তাদের ছিল না, একটা ওয়েস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তান, আর একটা চায়না। তো ইস্ট পাকিস্তানকে ভাঙতে পারলে তাদের একটা ফ্রন্ট থেকে তাদের সব কষ্ট বেড়েই যায়, যুদ্ধটাই করতে হয় না আমাদেরকে। আর আমরা ওদের অত্যাচারের কারণে, ওদের এই খুন খারাপের কারণে আমরা যদি আমাদের স্বাধীনতা পাই, আমাদের সার্বভৌমত্ব পাই, ঠিক এই জন্য আমরা সারা বাংলাদেশের লোক আমরা সেই যুদ্ধে লিপ্ত হলাম। কিন্তু 16 ডিসেম্বরে এই দিনে 54 বছর আগে যেই ঘটনাটা রেসকোর্সের মধ্যে ঘটে গেল সারেন্ডার ট্রিটির মাধ্যমে, সেই দিনটাকে শুরু হয়ে গেল আমাদের বাংলাদেশের বিরুদ্ধে বিরাট একটা ষড়যন্ত্র। এবং তারা মনে করলো, ইন্ডিয়া মনে করলো যে আমরা তো স্বাধীন করে দিয়েছি, আমরা যে যুদ্ধ করলাম, আমরা যে মরলাম, হাজার হাজার মুক্তিযোদ্ধা মারা গেল, হ্যাঁ, শাহাদাত বরণ করলো। আমার আপন ভাই লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীরুত্তম, সে 21 বছর বয়সে সে পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধে মেশিনগান বুলেট নিয়ে 19 নভেম্বরে রাত্রে, ঈদের দিন রাত্রে মারা যায়। এরকম হাজার হাজার তারা জান দিয়ে গেছে এই দেশটার জন্য। তো ইন্ডিয়ার হিসাবে ভুল আছে, ভারতের ভুল আছে যে তারা মনে করেছে তারা একটা বৃহৎ শক্তি, তার বৃহৎ শক্তি অফকোর্স, কিন্তু তারা আমাদেরকে একটা করদরাজ্য করে রাখবে, সেটা হবে না, সেটা হয় নাই। 15 বছর, 3 বছর আগের শেখ মুজিবুরের সময়, 15 বছর শেখ হাসিনার সময়, এইভাবে যেইভাবে তারা দেশটা চালিয়েছে, সাধারণ মানুষ কি গুম করেছে, হত্যা করেছে, লুণ্ঠন করেছে। উলফাত ভাই, আমি যদি এই চ্যাপ্টারটা একটু ঘুরে এসে তারপরে শুনি। শিওর। জি, আমরা একটু বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ আপনার কাছে ফিরছি। সেটি হচ্ছে যে আমরা বোঝার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে সহযোগী ছিল আমাদের নিশ্চয়ই 71-এ ইন্ডিয়া আমাদের, কিন্তু সহযোগীরাই নিজেদেরকে বিজয় বলছে এবং আমাদের প্রতি, আমাদের শহীদদের যে শ্রদ্ধা জানাবে, সেই দেশের সরকার প্রধান ততটুকু পর্যন্ত করছে না।
এবং কথায় কথায় কিন্তু তাদের বিভিন্ন রাজনীতিবিদরা বলে যে আমরা খাওয়াচ্ছি, আমরা পড়াচ্ছি, আমরা এটা দিয়েছি তোমাদের, সুতরাং আমরা যা বলবো সেটাই শুনতে হবে। তো প্রশ্ন হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই যে মূলনীতির উপর ৭১ আপনারা যুদ্ধে গিয়েছিলেন, সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার এই এই ৫৪ বছরে কতটুকু এস্টাবলিশড হলো, না হতে পারার পেছনে কতটুকু কাদের গাফিলতি দেখছেন, গাফিলতির কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ভাই মুক্তিযোদ্ধা, উলফাত ভাই, মাই টিভির দর্শক এবং সারা দেশবাসী যারা দেখছেন আমাদেরকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সাম্য মৈত্রী বাংলাদেশ 1971 সনের 23শে মার্চ আমরাও কাননে যে সাম্য মৈত্রীর যে কথা আপনি বললেন, জি, এর ভিত্তিতেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, এটাই ছিল বাংলাদেশের আমাদের মতো মুক্তিযোদ্ধাদের কাম্য। আমরা যখন ভারতে যাই তখন ভারতের ক্যাম্প ইনচার্জটা ছিল বাঙালি, ট্রেনিং এর জন্য, যখন ট্রেনিংয়ের। কারণ কোনো অবস্থাতেই বাঙালিরা যাতে, যারা আমরা যোদ্ধারা যাতে বুঝতে না পারি যে এটা পাকিস্তান ভাঙার একটা ষড়যন্ত্র। তারা কিন্তু খুব সতর্ক। অন্য পাঞ্জাবি ছিল, বিভিন্ন ভারতীয় বাহিনী ছিল, তারা যদিও আমাদের সাথে ভালো খারাপ ব্যবহার করত, খারাপ ব্যবহার বেশি করে নাই, যদি করত এই জন্য বাঙালি যে ক্যাম্প ইনচার্জ ছিল কর্নেল মজুমদার, সে আমাদেরকে আসিয়া ওই অগরের খুবই করত, সাবধান করে দিত, খবরদার মুক্তিযোদ্ধাদের সাথে এরকম আচরণ করা যাবে না। মানে তারা খুব লুকাইয়ে রেখেছিল এই দেশের সাম্য স্বাধীনতা যাতে ওরা না বুঝতে পারে। এটা ওদের টার্গেট ছিল, কিন্তু আমাদের তো স্বাধীনতার টার্গেট ছিল। আমাদের স্বাধীনতার টার্গেট ছিল বলেই তো আমরা গত ৫৪ বছর কিন্তু আমরা শেখ মুজিবের কথায় চলি নাই। সব মুক্তিযোদ্ধা কিন্তু শেখ মুজিবের কথা চলে নাই। এছাড়া আমাদের জন্য দুঃখজনক যে মেজর জিয়া একজন আর সেনা প্রধান, প্লাস এই দেশের সাংঘাতিকভাবে সে তার ডিক্লারেশন না হইলে আমরা যাইতাম কি না সেটা আমরা জানি না। কিন্তু এই হাসিনার সরকার যেই ধরনের আচরণ করেছে এই বিএনপির প্রধান শেখ জিয়াউর রহমান সম্পর্কে যে মন্তব্য, আমি সব সময় কষ্ট পাইতাম। এটা একটা জর্জন্ত মিথ্যা কথা যে লোক কালুরঘাটের, আমার নিজ কানে 2 বার শুনেছি, সে করছে অন বিহাফ অফ, পরের বার অন বিহাফ অফ শেখ মুজিব। রিভল্ট করেছে। রিভল্ট না করলে, আর্মি না থাকলে আমরা যুদ্ধে যেতাম কিনা জানি না। আমরা ইন্ডিয়াতে যে এই যে খালেদ মোশাররফ আমাদেরকে খালেদ মোশাররফ আরও কয়েকজন ওইখানে আজকে ভুলে গেছি, মতিউর রহমান, এরা আমাদেরকে সরাসরি স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করেছে, আমরা ইন্ডিয়া গেছি। কিন্তু আমরা ইন্ডিয়াতে যে বুঝতে পেরেছি এটা একটা ষড়যন্ত্র। এখন অনেক লোকই, মেজর ডালিমের মতো লোকও বলে, আমরা ইন্ডিয়া যাই বুঝেছি যে আমরা প্রতারিত হচ্ছি, আমরা উত্তরে পাকিস্তান ভেঙে বাংলাদেশ হইলেও আমরা পরাধীন হয়ে যাব। এই একটা অনুভূতি কিন্তু সবসময় আমাকে আজও করা। আমরা এই কত জুলাই আন্দোলনে আমরা উজ্জীবিত, আমরা এখন স্বাধীন, আমরা ভারতের গোলামি, বাংলাদেশ মুসলমান দেশ, ভারতের গোলাম হবে এটা আমরা চিন্তাই করতে পারি না। এই জন্য আমরা সবসময় শেখ মুজিবের পক্ষে কোনো সময় ছিলাম না। সোজা কথা, যেটা অনেক আশ্চর্য হয়ে যাবেন, অনেকেই বলবে দেখো যে শেখ মুজিবই দেশ স্বাধীন করল, দেশ মধ্যে কিছুই করে নাই, লাগাই দিয়েছে পাকিস্তান চলে গেছে। কিন্তু আমরা জিয়াউর রহমানের নেতৃত্বে, ওসমানীর নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি। সাম্য মৈত্র প্রতিষ্ঠা হবে ওই 23শে মার্চ আমরাও কাননের যে সাম্য মৈত্রী ঘোষণা দেওয়া হয়েছে, ডিক্লারেশন, সেই ডিক্লারেশন ভিত্তিতে কিন্তু দেশটা স্বাধীন হয়। হারুন রশিদ, সেটি হচ্ছে যে বঙ্গবীর উসমানী, হ্যাঁ, বঙ্গবীর উনি হলেন, জি এক্স্যাক্টলি, বঙ্গবীর উসমানী, এটি উলফাত ভাইরাও বলে থাকেন, তো আমরাও বলি। সেটি আমাদের এই প্রজন্মের অথবা আমাদের পরের প্রজন্ম প্রশ্ন তুলে যে ওনাকে কেন সরাই রাখা হলো। আপনারা যারা মুক্তিযোদ্ধা ছিলেন
তখন কি এই প্রশ্নটা জেগেছিল, নাকি বিজয়ের আনন্দে আসলে কে আমরা- আছে না কে নাই সেটি তখন প্রশ্নই আপনাদের মধ্যে দেখা আমাদের দেয়? বয়স, আমি তখন মাত্রই 16 বছর বয়স, বাংলাদেশ স্বাধীন করেছি, এটা একটা বিরাট, আমি ওই সময় চিন্তা করতে পারি নাই 16ই ডিসেম্বর ওসমানী সাহেব কেন আসে নাই। আমরা ওরকম চিন্তা করার মতো আমরা অনেক মানে ভাবনাটাই আসে নাই তখন। আসে নাই, আমরা অনেক উত্তেজিত ছিলাম, দেশ স্বাধীন হয়েছে, আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আসলে পরবর্তীতে রাজনৈতিক অঙ্গনে এসে দেখি যে কেন তারে রাখা হলো না, এর কারণ পাকিস্তান সারেন্ডার করবে না ওসমানীর কাছে। সে আগেই তারা এক গোপন চুক্তি, ওই যুদ্ধের 3 তারিখ থেকে ওরা কিন্তু এই মাইকে অ্যানাউন্স করতেছিল ইন্ডিয়ান আর্মি, তোমরা সারেন্ডার করো, নাহলে তোমরা চতুর্দিকে ঘেরাও হয়ে গেছো, তোমরা সারেন্ডার। তারা কইছে যে আমরা সারেন্ডার করবো, পাকিস্তান আর্মি সারেন্ডার করবো ইন্ডিয়ান আর্মির কাছে, আমরা বাংলাদেশ আর্মির কাছে। আমরা কিন্তু পাকিস্তান আর্মির ধারেও যাইতে পারি, আমরা অনেক পিড়া টিডা দিতে চেয়েছিলাম। মুক্তিযুদ্ধের অন্যতম আকাঙ্ক্ষা তো আপনাদের ছিল হচ্ছে গণতান্ত্রিক একটি দেশ। যেহেতু মানুষের ভোটাধিকারের যারা নেতা করলো, সেই নেতাকে ক্ষমতা হস্তান্তর করলো না, তো এই যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সেই মূল নীতিটাও একসময় হারিয়ে গেল। আবার গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠাও 54 বছরে নানাবিধ বাঁক পার হলো। কেন এত রক্ত দেওয়ার পরও, আত্মত্যাগ করার পরও, সে 54 বছরেও এই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা বাঁকে বাঁকে বাধাগ্রস্ত হচ্ছে? এর পিছনে কারণটা কি আসলে? খুব সুন্দর প্রশ্ন। দেখেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই শব্দগুলি আমরা 71-এ বুঝতাম না। হ্যাঁ, এটার জন্য আমরা, এটা একটা অনেক, এই 3টা শব্দের অনেক গভীর মানে আছে। আমরা যুদ্ধ করেছিলাম 71-এ পাকিস্তানিদের বিরুদ্ধে, আমাদের অত্যাচার করার জন্য, আমাদেরকে খুন করার চেষ্টা করার জন্য। তারা এমনভাবে আমাদের পর্যদস্ত করতে চেষ্টা করছিল যে ওটা ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। দেয়ালে পিঠ থেকে গেল। হ্যাঁ, এটা হলো তাদেরকে দেশ থেকে সরাও, আর আপনি যে কথাটা বললেন, দেশকে স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটা দেশ আমরা পাবো, এই ইচ্ছে নিয়েই আমরা মুক্তিযুদ্ধ করলাম। খুব ভালো কথা, ভারত আমাদেরকে সাহায্য করতে চেষ্টা করলো, আমরা সাহায্য নিলাম, আমরা দেশ স্বাধীন হলো। কিন্তু 16ই ডিসেম্বর থেকেই, আজকের এই বিজয় দিবস থেকেই শুরু হয়ে গেল তাদের ষড়যন্ত্র। তারা আমাদের সর্বাধিনায়ক ওসমানীকে পাঠিয়ে দিল সিলেটে। সেদিনকার তারা ওই সারেন্ডার সেরিমনিতে কাউকে থাকতে দিল না দিয়ে এখন তারা ওটা পোর্ট্রে করতে চেষ্টা করছে। প্রি প্ল্যান, টোটালি প্রি প্ল্যান্ড, কিন্তু আমাদেরকে বুঝতে দেয় নাই, পৃথিবীর মানুষকে বুঝতে দেয় নাই। টোটালি প্রি প্ল্যান্ড, এবং ওই 16ই ডিসেম্বর থেকেই এই জিনিসটা শুরু হয়ে গেল। আমরা আর কিছুদিন সময় পেলে কিন্তু আমরাই দেশটাকে স্বাধীন করতে পারতাম। তার ভারত সশস্ত্র যুদ্ধে কতদিন ছিল আপনাদের সাথে? ও 13 দিন। মানে এই 9 মাসের মধ্যে শুধু 13 দিন? হ্যাঁ, না, এর আগেও তারা আমাদের পাশে ছিল, তার আগেও তারা আমাদেরকে আর্টিলারি সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। হ্যাঁ, 40,000 সোলজারও তাদের মারা গেছে। হ্যাঁ, তো একটা দেশে আরেকটা দেশে যখন এত বড় বর্ডার, হ্যাঁ, তো একটা ওরকম দিতেই পারে। কিন্তু তাদের মনোবৃত্তি এত নিচু মানের, এটা আমরা তখন বুঝতে পারি নাই। আওয়ামী লীগ আসার পর আমরা, যেই শেখ মুজিব আমাদেরকে ফেলে রেখে চলে গিয়েছিল, সেই শেখ মুজিবকে আমরা আমাদেরকে দেশকে রুল করবার জন্য ক্ষমতাটা দিয়ে দিলাম 10 তারিখে। এবং যে স্বাধীনতা ঘোষণা করলো, যার এই বীর ঘোষণার, স্বাধীনতার ঘোষণার কারণে মুক্তিযুদ্ধটা শুরু হলো, সে চলে গেল ব্যারাকে। একবার সে বলল না যে আমি কিন্তু এই দেশের স্বাধীনতার ঘোষক। আবার যখন তার দরকার পড়লো 75-এ 7ই নভেম্বর, আবার যখন তাকে দায়িত্ব দেওয়া হলো, সে কিন্তু সুন্দরভাবে ক্রাইসিস মুহূর্তে দেশকে আবার সুন্দরভাবে পরিচালনা করছিল। আওয়ামী লীগ এবং ভারতের কোনো সময় এই লাইনের চিন্তাধারা সহ্য করতো না। তাদের পলিসি ব্যাটার ছিল না। তারা হচ্ছে গিয়ে
আওয়ামী লীগকে ক্ষমতায় রাখবে এবং তাদেরকে মুক্তিযুদ্ধের শক্তি বলবে। শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধ করে নাই এবং এবং কোন আওয়ামী লীগার ফ্রন্টে গিয়ে মুক্তিযুদ্ধ করে নাই, অথচ জি। তারা ওই 3 বছর আবার এই শেখ হাসিনার 16 বছর মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় হল তারা। আমাদের নেতা, মুক্তিযুদ্ধের সময়কার নেতা, এখনকার নেতা যে শহীদ হয়েছিল, শহীদ জিয়াউর রহমান, সে হয়ে গেল পাকিস্তানি চর, পাকিস্তান থেকে পালিয়ে এসে সে হয়ে গেল আইএসআই চর, সে হয়ে গেল বিশ্বাসঘাতক, সে হয়ে গেল মানে অনেক আওয়ামী কিছু। লীগের কাছে। আওয়ামী লীগের কাছে এবং ভারতের কাছে। এই সব কিছু ন্যারেটিভ, সব কিছু ইন্ডিয়ান ন্যারেটিভ। আর যারা যুদ্ধ করলো না, যারা যে নাকি পালিয়ে রইল তাদের পাকিস্তানের কাছে, হ্যাঁ, ইয়ে অবস্থায় ছিল, বন্দী Same অবস্থায়, হ্যাঁ, সে এসে সে বিরাট মুক্তিযোদ্ধা হয়ে গেল। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে সরকার। তার কারণ একটাই কারণ ভোটে তারা 70-এ জিতেছিল এবং ইন্ডিয়া এই জিনিসটা সেট আপ করেছিল তখনই যে জিতেছ, কাজে তোমাদেরকে সরকার গঠন করা হবে। সেদিন স্বাধীন হওয়ার পর তারাই হয়ে গেল মুক্তিযুদ্ধের পক্ষে সরকার। হ্যাঁ, আর আমরা যারা মুক্তিযুদ্ধ করলাম তারা আমরা হয়ে গেলাম অমুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আর মুক্তিযুদ্ধের বিরোধী সরকার, বিরোধী দল। আমরা বিরোধী চলে গেলাম মুক্তিযুদ্ধ করে। হ্যাঁ, আমরা শহীদ হয়ে, আমরা সব কিছু দেশে, এই দেশে স্বাধীনতা ঘোষণা করে, আমাদের জিয়াউর রহমান থেকে আরম্ভ করে আমরা সবাই হয়ে গেলাম অপাঙ্ক্তেয়। তারাই চেষ্টা করলো, মানে একক দাবিদার। একক দাবিদার যুদ্ধ না করে তারা হয়ে গেল যুদ্ধের দাবিদার। আর আমরা যুদ্ধ করে আমরা হয়ে গেলাম অপশক্তি, যুদ্ধের স্বাধীনতার বিরোধী শক্তি। এটার পেছনেও, এই যে ন্যারেটিভ দাঁড়া করানোর পেছনেও কি মনে করছেন যে মানে কোনো হাত আছে, কৌশল আছে, কিংবা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনার আওতায় সেটা করা হচ্ছে? অফকোর্স পুরোটাই হলো গিয়ে ভারতীয় পরিকল্পনা, যেটার সাথে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনা পুরোপুরি তাদের সাথে কোঅপারেট করেছে। করে তারা চেষ্টা করেছিল বাংলাদেশকে সিকিমের মতন, ভুটানের মতন একটা করদ রাজ্য বানাবে, লেন্দুব দর্জির। হ্যাঁ, সুতরাং গণতন্ত্র আর আকাঙ্ক্ষার বাস্তবায়ন হলো না। না, গণতন্ত্রের দরকার নাই। কিন্তু তারা ভুল করেছে, এখনো ভুল করছে। তারা একটা অনেক বড় শক্তি হতে পারে, আমরা একটা ছোট্ট শক্তি হতে পারি, কিন্তু আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশটা স্বাধীন করেছি। এখন দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন ভুটান অ্যান্ড সিকিম অ্যান্ড বাংলাদেশ। এই দেশ আর কোনোদিনও পরাজিত হবে না। এই দেশের মানুষ সবসময় এই স্বাধীনতার জন্য, সার্বভৌমত্বের জন্য যুদ্ধ করে যাবে। আর ভালো ব্যাপারটা কি, যে 71-এ আমরা 1 লক্ষ গিয়েছিলাম মুক্তিযুদ্ধে 7.5 কোটির মধ্যে। এখন এই 18 কোটির মধ্যে জি, নতুন প্রজন্ম, আপনাদের মতো প্রজন্ম, যারা গত 3টা ইলেকশনে ভোট দিতে পারেন নাই আপনারা, হ্যাঁ, তারা উন্মুখ হয়ে আছে, হ্যাঁ, তাদের এই ভোটটা সঠিক জায়গায় দেওয়ার জন্য। জি, আমি নিশ্চয়ই সেই প্রসঙ্গে আসবো। আমি আবারও একটু ফিরে আসছি হারুনা রশিদ আপনার কাছে। সেটি হচ্ছে স্বাধীনতার ঘোষক বিতর্ক। স্বাধীনতা কি একক কারো সম্পত্তি কিনা সেই বিতর্ক। গণতন্ত্র কি কোনো একটি একদম শেখানো পড়ানো যে ঠিক আছে গণতন্ত্র মানে আওয়ামী স্টাইলের গণতন্ত্র কিনা, এই অবস্থা 54 বছরে চলে গেছে। সুতরাং এই জায়গাটায় চলে যাওয়ার পেছনে কাদেরকে আসলে দায়ী দিবেন? আমরা গত 15-17 বছরে কিন্তু দেখেছি যে একমাত্র এক ব্যক্তিকেই মহানায়ক কিংবা বানানো হয়েছে। এর সাথেও যারা তখন 4 খলিফা বলতে আমরা যা বুঝতাম, কিংবা তখন মুজিবনগর সরকারের যারা অন্য নেতারা ছিলেন তাদেরকেও কিন্তু আমরা হাইলাইটস হতে দেখলাম না। ইভেন যেটা বললেন যে শহীদ জিয়াউর রহমানকে একবার চরে হিসাবে বলা হলো। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনারা মুক্তিযোদ্ধা যারা এখনো জীবিত আছেন তারা কতটা আসলে প্রতিবাদ করতে পারলেন না কেন? বিষয়গুলো নিয়ে সামনে কতটা এগিয়েছেন? নতুন প্রজন্ম এই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা জানতে পারছে না কেন? এখনো কিন্তু সঠিক পারছে না। আমি প্রথমত একটু 71 সনের দিকে যাই। 71 সনে শেখ মুজিব এদের স্বাধীনতার জন্যই কিন্তু আন্দোলন করে নাই। তার কোনো পরিকল্পনা ছিল না আমরা ভারতে উঠব। আমরা আমাদের নিজস্ব চেষ্টায় উঠছি এবং কিছু আর্মি অফিসার আমাদেরকে ইন্সপায়ার্ড করছে, যেমন খালেদ মোশাররফ আর আরেকজনকে যেন ভুলে গেছি, এদের কারণে। মীর শওকত এক্স্যাক্টলি এই সাম্য মৈত্রী প্রতিষ্ঠা হওয়ার জন্য একটা
জনগোষ্ঠীর দরকার, তারা দেশ আমরা তো গেছি হুজুগে, উনিও জানে বুঝে না সাম্য কি মৈত্রী কি, আমরা কি এইটি বুঝতে গেলে তো অনেক সময়ের দরকার। আমরা গেছি হুজুগে, সে দেশ পরিচালনা স্বাধীন করতে যদি পরিকল্পিতভাবে জি। এই দেশটাকে স্বাধীন করা হইতো, শেখ মুজিবের কোনো ইচ্ছেই ছিল না এই দেশ স্বাধীন হোক, হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। এই জন্য যেই কারণে আপনি গত 54 বছরে একটা প্রশিক্ষিত দল না হলে এই সাম্য মৈত্রী প্রতিষ্ঠা করা সম্ভব না। যদি প্রশিক্ষিত হতো, তারা প্ল্যান অনুযায়ী কাজ করতো। ইন্ডিয়া আমরা ইন্ডিয়াতে যাই বুঝে গেছি, আমরা যদিও অনেক লেখাপড়া তখন ম্যাট্রিক পড়ি, তখনই বুঝে গেছি ইন্ডিয়া আমাদেরকে ব্যবহার করবে, অচিরেই পাকিস্তানকে ধ্বংস করে আমাদেরকে ব্যবহার করবে ইন্ডিয়া। আর সেই কাজটা করাবে শেখ মুজিবের মতো একটা, কি আর বলবো, ভালো মানুষ হলে তো মিথ্যাবাদী। আমরা একটু যদি আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে ইন্ডিয়া মুক্তিযুদ্ধের সময় আমাদের বন্ধু ছিল। মুভি এরকম হয় যে বন্ধু যখন শত্রু, আসলে কবে থেকে শত্রু হলো? আর বাংলাদেশকে গণতান্ত্রিক পন্থায় ফিরতে না দিয়ে ইন্ডিয়ার কি লাভ, এটি একটু কি বলবেন? উনি এক্স্যাক্টলি, যদি আপনি আসেন 1947 সনে, পাক ভারত বিভক্ত হয়েছিল মুসলিম এবং হিন্দু দুইটা নেশন আলাদা করে। সেই সময় থেকেই ভারত প্ল্যান করেছে এই ভারত পাকিস্তানকে টিকতে দিবে না, সে সুযোগ খুঁজতেছিল বাংলাদেশের এই। কিন্তু পাকিস্তান আমাদের প্রতি তো ইনসাফ করেনি, সেটিও তো না, সত্য। পশ্চিম পাকিস্তান, জি। সেটা তো বেইনসাফি করার কারণেই এত কিছুর উদ্ভব। যদি ওরা ঠিকমতো রান করতো, হয়তো তাদের সময় কম ছিল। 24 বছরে পুরা দুই পাকিস্তানকে তারা সাম্য মৈত্রী দিয়ে ইয়ে করার সুযোগ পায় নাই। আরও সময় গেলে কি হতো সেটা জানি না। কিন্তু শেখ মুজিব এর মধ্যেই 6 দফা দিয়ে এমন একটা বিভক্তির দিয়ে দিল পাকিস্তানের সাথে, আর সে থাকতেই রাজি হলো না। কিন্তু সে ভারতের সাথে এই, আমি তো সালদা নদী আমার ছিল, এই ভারতের আগরতলায় শেখ মুজিব গেছে, যে এইখান থেকে আমার কাছে দিয়ে গেছে আগরতলা, যে এই গোপন চুক্তিটা করে আসে। জি। যে গোপন চুক্তির কারণে সাম্য মৈত্রী গণতন্ত্র প্রতিষ্ঠা তো হইতো তখনই, যদি এই দেশের মানুষ সুশিক্ষিত এবং তাদেরকে প্ল্যান ওয়াইজ যে আমি এই করতে যাচ্ছি, তোমরা আমার সমর্থন দাও। কিন্তু এই সুশিক্ষিত কোনো আমাদের জনগোষ্ঠী ছিল না। যারা আমরা গেরিলা যুদ্ধ করেছি, আমার বয়স হলো 15-16, আমি কি বুঝি রাজনীতির কথা। আমরা তো পরবর্তীতে ধীরে ধীরে বুঝতে পেরেছি ইন্ডিয়া আমাদেরকে প্ল্যান করে মুসলিম ব্যবহার করেছে। তাতে আমরা কোনো দিনই গণতন্ত্র হলেও আওয়ামী লীগ সব 1400 সিট ওরা পাবে, এটাই গণতন্ত্র। আসলে ওরা কোনোদিন আমাদের ভোটাধিকারে প্রয়োগ করতে দেয় নাই। এটা এই যে এই অসাম্যের কারণে বাংলাদেশ আজকে 54 বছর হতে পারে না। আমরা আশা করছি আগামী গত জুলাইতে যে বিপ্লব হয়েছে, এই বিপ্লব যদি যারা করেছে তারা যদি ধারণ করতে পারে, আগামীর বাংলাদেশ হবে অনেক গণতান্ত্রিক। আমি একদম ছোট্ট করে একটু শুনতে চাই, 54 বছরেও আমরা বারবার শুনি যে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, সঠিক ইতিহাস প্রজন্মের সামনে আসেনি। আপনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রধান, আপনার দলও একাধিকবার, প্রায় 3 বারের রাষ্ট্র ক্ষমতায় ছিল। দায়ভারটা কি আপনাদের দিকেও কি যায় না? অফকোর্স কিছুটা তো যায়ই, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, জিয়াউর রহমান সাহেব, উনি শহীদ জিয়া যখন সরকার গঠন করেছেন, হ্যাঁ, ওনার প্রথম সরকারে 87 জন মুক্তিযোদ্ধা ছিল। উনি 5 থেকে 10 হাজার মুক্তিযোদ্ধাকে উনি বিদেশে উনি পাঠিয়েছেন। হ্যাঁ, এই জিনিস শুরু করে 5 থেকে 10 হাজার পাঠিয়েছে। তো মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে দেশটা গড়বেন উনি, আমাদের মুক্তিযুদ্ধের সেই লক্ষ্যে। চেতনা শব্দটাকে তো আওয়ামী লীগ পচিয়ে দিয়েছে, ওকে, সেই লক্ষ্যে বলবো আমি, উনি চেষ্টা করেছিলেন। কিন্তু খুব তাড়াতাড়ি, হ্যাঁ, এরকম একটা মানুষকে আমরা হারালাম। তো তারপর থেকে জিয়াউর রহমান, বেগম জিয়া, উনিও চেষ্টা করেছেন। উনি কোনোদিন মুক্তিযুদ্ধের সাথে মুক্তিযোদ্ধাদের নিয়ে কোনো রাজনীতি উনি করেন নাই। হ্যাঁ, মানে তাহলে এটা নিয়েও রাজনীতি হচ্ছে, আজ পর্যন্ত, এখন পর্যন্ত হচ্ছে। এই যে আওয়ামী লীগ প্রথমে, আমি আমার বাবার অত্যাচারীকে, আমার বাবাকে ধরে নিয়ে গেছিল আমার জন্য, অনেক টর্চার করে, ক্যাপ্টেন স্পেনগুল, হ্যাঁ, আমার বাবাকে একটা থাপ্পড় মেরেছিল।
তারপরে তো টর্চারের তো কোনো সীমা পরিসীমা ছিল না আব্বার। তা আমি তাকে ধরবো, তার কাছ থেকে আমি আমার বদলা নেব আমি কিছু। তো প্রথমে তারা হারলো, তারা সারেন্ডার করলো। এই জামাত, এই আল বদর, এই আল শামস, হ্যাঁ, অ্যাজ অক্সিলিয়ারি ফোর্সেস অফ দি পাকিস্তান আর্মি, দে অলসো ওয়ার ইনভলভড ইন দ্য সারেন্ডার ট্রিটি। সেই ট্রিটির মধ্যে বলা আছে যে এরা সারেন্ডার করলো। সেই তাদেরকে, সেই 1 লক্ষ প্রায় সোলজারকে, পাকিস্তানি সোলজারকে তো শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিলই, 95,000। 95,000, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তারপরে এই রাজাকারদেরও সে ক্ষমা করে দিল। এখন দেখেন এই 24-এর এই আন্দোলনে এই 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 আমি যদি আপনার পরের আলোচনাটা একটু বিরতি থেকে ফিরে তারপরে না না আমি একটু খালি অ্যাড করে দিই, নাহলে ইনকমপ্লিট থাকে। এই জামাত কিন্তু 5ই অগস্টের পরে 1 সপ্তাহের মধ্যে তারা কিন্তু আবার আওয়ামী লীগকে ক্ষমা করে দিল। কথা নাই, বার্তা নেই। আর 2000 মানুষকে আমাদের চোখের সামনে মারলো। যেই জিনিস 71 আমরা 71 থেকে 75 আমরা দেখেছি আমরা, হ্যাঁ, আওয়ামী লীগের দুঃশাসন। এই প্রজন্ম কিন্তু ক্লিয়ারলি দেখলো এই 36 দিনে কি হলো। হেলিকপ্টার থেকে গুলি করে, হ্যাঁ, মানুষকে মারা হলো, বাচ্চাদেরকে মারা হলো। হ্যাঁ, তো কাজেই এই আওয়ামী লীগ তাদেরকে এই জামাত ক্ষমা করে দিল। উলফাত ভাই, আমি একটা বিরতিতে যেতে তারা ক্ষমা চাচ্ছি। করবার কে? আজকে কেন তারা ক্ষমা করে? আজকে আবার তারা মুক্তিযোদ্ধা সাজতে আসে। আপনি এর আগে বলেছেন যে সে 71 গেল, এরপরে খুব ছোট্ট করে শুনতে চাই যে আবার 24-এও রক্ত ঝরতে হলো। আমরা সাধারণ মানুষ হয়তো প্রত্যাশা করেছিল যে 24-এর পরে বিভক্তি ভুলে যাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দলগুলো। কতটা প্রত্যাশা রাখতে পারছেন? বিভক্তি কি আসলে দূর হলো? বিভক্তি দূর হয়েছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কেমন বাংলাদেশের যারা এই যে হাসনাত আব্দুল্লাহরা, জি, এরা কয়জন? আসলে এদের পিছনে একটা বিরাট শক্তি রয়েছে যা সাধারণ মানুষে বুঝবে না। কিন্তু আমরা জানি আগামী এই ইলেকশন, সেটি কিন্তু শেখ হাসিনা বুঝেছিল, আগেই বলছিল যে ও শেখ হাসিনা বুঝলে তো ইন্ডিয়া বুঝে নাই, ইন্ডিয়া বুঝলে ম্যাসাকার করে দিত। কিন্তু শেখ হাসিনা মানে ওরকম বুঝে নাই, তার কোনো গোয়েন্দা তথ্য ছিল না, আন্দাজ। আমরা এখন আগামী যদি দুই মাসের মধ্যে ইলেকশন, নির্বাচন হবে, এই নির্বাচনে বুঝবেন আপনি কিন্তু যা বুঝতেছে 4টে ইউনিভার্সিটিতে কিরকম পরিবর্তন। কেউ অগরে বলে নাই তোরা এখানে ভোট দেওয়া নেই, তারা নিজ থেকেই ভালো মানুষদেরকে ভোট দিয়েছে। না, আমরা এখনকার সবচেয়ে বড় যে 2টা পার্টি, হ্যাঁ, বিএনপি জামাত, হ্যাঁ, এনসিপি, তো এগুলা চিন্তা করে না। তো তাদের মধ্যে কিন্তু কথার যুদ্ধ দেখতেছি আবার প্রচুর। বিএনপি জামাতের যুদ্ধ, আমাদের হলো সৎ লোকরে ভোট দাও। কে বিএনপি করে, কে যদি সৎ লোক ওনার দলের যারাই দাঁড়াবে, সাধারণ মানুষ তাদেরকে ভোট দিবে। কিন্তু ওই চোর বাটফার গুন্ডা চাঁদাবাজ এগুলার ভোট দিবে, যতই সে নাম করা হোক না কেন। আপনি দেখেন এই হাসানত আব্দুল্লাহ দাঁড়াইছে থেকে দেবিদ্বার থেকে, জি, প্রত্যেকটা মানুষ, মেয়ে লোক, তারা চাল দেয়, টাকা দেয়, ইলেকশনে সে জিতবে। আমরা জানি ওই এলাকার, যদি সে জিতে বুঝবেন যে সততার বিজয়। মানে আপনি মনে করছেন যে এই ঐক্যটা থাকবে? না, বিএনপি তাহলে এই যে রাজনৈতিক কথা ছড়াছড়ি কি শুধুমাত্র এটা যারা সৎ লোকরা কিন্তু ক্লেশ করে না, যারা অসৎ তারা ক্লেশ করবে। আমি সুযোগ থাকলে ফিরবো, ক্লেশটা আপনার বুঝাই দেই। সৎ লোক চাঁদাবাজি করবে না, তার কোনো পেশা না চাঁদাবাজি করা, তাদের পেশা মানুষের উপকার করা। এই দুনিয়াতে কোনো স্বার্থ কিছু পাওয়ার জন্য কোনো কাজ করবে না। এই ধরনের লোক আসে যদি আগামী নির্বাচনে, দেশের আর ফার্দার কোনো রেভলিউশন করতে হবে। খুব কম সময়ের মধ্যে আসলে বলতে হবে, সেটি হচ্ছে যে সামনের যে বাংলাদেশ দেখছেন, 24-এর পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো 24-এর যোদ্ধারাও কিন্তু 71-কে ধারণ করে, তারা বারবারই বলেছেন। তো এখন যারা একসাথে মিলে ফ্যাসিবাদ তাড়ালেন, তাদের মধ্যে কথার যুদ্ধ দেখছি, তাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে আবার ট্রাম্প কার্ড ইউজ করা দেখছি। তো এই কথার যুদ্ধ কি আবার রাজপথের যুদ্ধতে, রক্তরক্তিতে পরিণত হয়ে পড়তে পারে কি এই নির্বাচনের আগে? না, নাকি ঐক্য থাকবে? সেটা খুবই সম্ভাবনা নাই, কারণ বিএনপি যে ম্যাচিউরড পলিটিক্যাল পার্টি, হ্যাঁ, তারা
15 বছর আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের বিরুদ্ধে সমানে সমানে যুদ্ধ করে, হ্যাঁ, তারা গণতন্ত্রের যুদ্ধ চালিয়ে গেছে। একটা ঘটনার মাধ্যমে এরা ছাত্র জনতা নেমে গেছে, নেমে স্বৈরাচার মুক্ত করেছে আমাদেরকে। তো এটা বিএনপি রিয়েলাইজেস দিস, অ্যান্ড বিএনপি তাদেরকে খুবই সুন্দরভাবে অ্যাবজর্ভ করবে। এবং আমার মনে হয় যে দুটা নির্বাচনের পরপরই একটা ক্লিনজিং মেথডের মধ্যে, হ্যাঁ, একটা ক্লিনজিং, আপনি ছাঁকনির মতন নির্বাচনটা, হ্যাঁ, দেশের মানুষ সঠিক জায়গায় ভোট দেবে এবং দেশ খুব সুন্দরভাবে আপনি আগাবে। একদম 30 সেকেন্ডের মধ্যে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনার এই দেশের প্রতি, মানুষের প্রতি প্রত্যাশা কি? 30 সেকেন্ডে একটু বলবেন, যদিও ছোট্ট সময়। আমরা 71 যুদ্ধ করেছিলাম। আমরা এই দেশের একটা সুন্দর দেশের জন্য, একটা সার্বভৌম, একটা স্বাধীন দেশ, যেখানে বাঙালিরা, হ্যাঁ, তাদের স্বাধীন করা দেশে সুন্দরভাবে পৃথিবীর সামনে বুক কুচিয়ে দাঁড়াবে এবং বলবে যে দেখো, স্বাধীন করা বাংলাদেশে এই বাঙালিরা কি সুন্দরভাবে দেশটা চালাচ্ছে, একটা সুন্দর দেশ আমরা উপহার দেব সেটি বাংলাদেশের মানুষকে। আমি মনে করি সামনের দিনে এটাই আসছে আমাদের অনেক জন্য। ধন্যবাদ। এবং এই 2024-এর যারা সত্যি যারা পার্টিসিপেন্ট, তাদেরকে নিয়ে দেখবে যে বড় দলটা, যে বিএনপি এই সরকার গঠন করবে, তাদেরকে অ্যাবজর্ভ করে আমরা সবাইকে নিয়ে আমরা এই দেশটা চালাবো। ধন্যবাদ। নট জামাত, এক্সেপ্ট জামাত। একদম 30 সেকেন্ডে আপনার কাছ থেকেও প্রত্যাশার কথা, একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই দেশের প্রতি আপনার প্রত্যাশার জায়গাটা একদম 30 সেকেন্ডে। আমরা আগামী দিনের যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে সত্য, ন্যায়নিষ্ঠ মানুষরা নির্বাচিত হয়ে আসুক এবং তাদের দ্বারা তাদেরকে আর শিক্ষা দিতে হবে না কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা যায়। সেই কামনা করি আমি আমার বক্তব্য শেষ করি। অনেক অনেক ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা হারুনা রশিদ, অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। বীর মুক্তিযোদ্ধাদের মতো আমাদেরও প্রত্যাশা হচ্ছে, বক্তব্য হচ্ছে সবার উপরে দেশ, আর এই দেশটাকে একটি কল্যাণমূলক দেশ হিসাবে গড়তে, মুক্তিযোদ্ধাদের স্বপ্নের দেশ গড়তে, 24-এর অভ্যুত্থানের কিংবা 90-এর গণ অভ্যুত্থানের মহানায়কদের স্বপ্নের বাংলাদেশ গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।